Which of the following criteria is used to define acute kidney injury according to KDIGO guidelines? ঠিক আছে, increase in serum creatinine more than equals to 0.3 milligram per DL within 48 hours. B হচ্ছে decrease in urine output less than 0.5 ml per kg per hour for 6 hours. And C is increase in serum creatinine more than 50% within 7 days. D is all of the above. সবগুলোই হবে, তাই তো? তো আজকে তোদের সিকেডিটা পড়াবো। সিকেডি ইজ এ ভাস্ট টপিক। তো টুডে উইল ডিসকাস অ্যাবাউট definition, staging, pathophysiology, clinical features, and in next class we will discuss about management part. ঠিক আছে? তো সিকেডি তোদের লং কোশ্চেন আসে, স্টেজিং, ক্লিনিক্যাল ফিচার্স, প্যাথোফিজিওলজি সবগুলোই আসে। তার মধ্যে হচ্ছে তোর শর্ট নোট আসে, ডায়ালিসিস, টাইপস অফ ডায়ালিসিস কি আছে, স্টেজিংটাও শর্ট নোট আছে অনেক সময় আলাদা করে। আর যেগুলো তোর কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন, অ্যানিমিয়া, কজেস অফ অ্যানিমিয়া ইন সিকেডি মানে হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, এইগুলো তোদের শর্ট নোট আসে। ঠিক আছে? তো এতগুলো কোশ্চেন সিকেডি থেকে আসতে পারে। হ্যাঁ, এটা বল, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমন কজ অফ প্রি-রেনাল অ্যাকিউট কিডনি ইঞ্জুরি? গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডিহাইড্রেশন, অবস্ট্রাকশন অফ ইউরিনারি ট্র্যাক্ট, নেফ্রোটক্সিক ড্রাগ। ডিহাইড্রেশন অবভিয়াসলি। প্রি-রেনাল এর কজ কি ছিল? একটা হচ্ছে ডিহাইড্রেশন, একটা হচ্ছে রিডিউসড কার্ডিয়াক আউটপুট, অ্যান্ড অ্যানাদার ইজ নেফ্রোটক্সিক ড্রাগস। মেনলি হচ্ছে তোর এস ইনহিবিটর, এআরবি অ্যান্ড এনসেড, তাই তো? তার মধ্যে এটা একটা কজ। Which of the following laboratory findings favor pre-renal AKI over intrinsic renal AKI? আগের দিন বলেছিলাম কিছু কিছু ইউরিনারি ফাইন্ডিংস রয়েছে, ল্যাব ফাইন্ডিংস রয়েছে, যেগুলো থেকে আমরা প্রি-রেনাল একেআই অ্যান্ড ইন্ট্রিনসিক একেআই কে ডিফারেন্সিয়েট করতে পারি। তার মধ্যে কোনটা হবে বল? সিরাম ইউরিনারি সোডিয়াম ইজ লেস দ্যান 20, ইউরিনারি সোডিয়াম মোর দ্যান 40, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম মোর দ্যান 2%, স্পেসিফিক গ্র্যাভিটি। সি না এ? দেখ কি হয়, দেখ এখানে প্রি-রেনাল একায় ভলিউম ডিপ্লিশন হচ্ছে, ভলিউম ডিপ্লিশন হওয়ার কারণে কি হবে, তোর সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বেশি হবে। ঠিক আছে? তাহলে কি ইউরিনে সোডিয়াম আমরা কম পাবো। ঠিক আছে? তাহলে ফ্র্যাকশনাল এক্সক্রিশনটাও কম হবে, আর তার সাথে ইউরিনারি সোডিয়ামটাও কম হবে, আগের দিন বলেছিলাম। আর কি হবে, যেহেতু হচ্ছে তোর এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বেশি হচ্ছে, তাহলে কি হবে, একটা কনসেন্ট্রেটেড ইউরিন হবে। ঠিক আছে? তার মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে। ঠিক আছে? তাহলে এখানে কোনটা হবে? এ, তাই তো? সি কেন বলছিলি? সি তো হবে না, তাই না? এটা বল, which stage of AKI is defined by serum creatine level more than 3 times of normal or creatine more than 4 milligram per DL or need renal replacement therapy? Stage 1, 2, 3, 4. 3, stage 3. ঠিক আছে? 1 এ কি ছিল? 1.5 times of normal. ঠিক আছে? Stage 2 হচ্ছে up to 3 times of normal. যদি more than 3 times হয় আর হচ্ছে তো renal replacement লাগে or creatinine দেখা যাচ্ছে যে ব্লাড ক্রিয়েটিন মোর দ্যান 4, দ্যাট ইজ স্টেজ 3। ঠিক আছে? তাহলে এটা স্টেজ 3 হবে। এটা বল, মাডি ব্রাউন কাস্ট কোথায় পাওয়া যায়? গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্রি-রেনাল একেআই, পোস্ট-রেনাল একেআই অর এটিএন? আগের দিন বলেছিলাম এটিএন, তাই তো? বেশ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিকগনাইজড কমপ্লিকেশন অফ আনট্রিটেড একেআই? মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, সিকেডি প্রোগ্রেশন, পালমোনারি এম্বোলিজম। কোনটা নয়? হয় মেটাবলিক অ্যাসিডোসিস, হয় হাইপারক্যালেমিয়া হতে পারে। আর বলেছিলাম আগের দিন লং স্ট্যান্ডিং একেআই যদি থাকে, আনট্রিটেড একেআই, দ্যাট ক্যান প্রোগ্রেস টু সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। সো অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে? বেশ, নেক্সট এটা দাও না তারিখ, সিকেডি স্লাইডটা একটু দেখো তো। সিকেডি বাই ডেফিনিশন কি জানিস তোরা? সিকেডি মানে কি? ক্রনিক কিডনি ডিজিজ। আগের দিন বলেছিলাম অ্যাকিউট। ঠিক আছে? ক্রনিক মানে কত, ডিউরেশন কত? 3 months, 3 months, not 6. বাই ডেফিনেশন ইট ইজ মোর দ্যান 3 months। তাহলে দুটো ক্রাইটেরিয়া হতে পারে, একটা হচ্ছে জিএফআর ক্রাইটেরিয়া, আর একটা যদি ডেফিনেশন বলিস তুই, তাহলে ডেফিনেশন ওয়াইজ আমরা কি বলতে পারি, যে পেশেন্টের কোনো কিডনির স্ট্রাকচারাল অর ফাংশনাল ড্যামেজ হচ্ছে ফর মোর দ্যান 3 months উইথ অর উইদাউট ইনক্রিজ ইন জিএফআর, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। অর জিএফআর ইজ লেস দ্যান 60 ফর মোর দ্যান 3 months, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। ঠিক আছে? দুটোর মধ্যে একটা যদি ফিট করে তাহলে আমরা সেটাকে সিকেডি বলবো। আর একটা স্লাইড আছে দেখো, আর একটা পিপিটি আছে, এটা এ করে দাও। তো সিকেডি বাই ডেফিনেশন ইজ স্ট্রাকচারাল অর ফাংশনাল অ্যাবনর্মালিটি অফ কিডনি উইথ অর উইদাউট, ডেফিনেশন যেটা বললাম বোঝা গেল তো? মানে একটা হচ্ছে তোর উইথ অর উইদাউট ডিক্রিজ ইন জিএফআর, মানে জিএফআর কমতেও পারে বা নর্মাল থাকতে পারে। ঠিক আছে? কিন্তু কি হবে, সেখানে কিছু
স্ট্রাকচারাল অর ফাংশনাল কিছু ড্যামেজ থাকবে। সেরকম সেই ফাংশনাল বা স্ট্রাকচারাল ড্যামেজটা আমরা কিভাবে দেখব? সেটা ইউএসজিতে পেতে পারি, যে ক্রনিক কিডনি ডিজিজের একটা ইউএসজি করলে আমরা কি পাবো, সেখানে বায়োল্যাটারালি কন্ট্রাক্টেড কিডনি হবে, কিডনি সাইজ উইল বি ডিমিনিশড, মানে কম থাকবে, ঠিক আছে। আর কি হবে, ক্রিয়েটিনিন বাড়বে, যদি ব্লাড টেস্ট করি আমরা সেখানে ক্রিয়েটিনিন বাড়বে। ইউরিনে কি পাবো, প্রোটিন ইউরিয়া থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে, ঠিক আছে, অথবা কিছু প্যাথোলজিক্যাল অ্যাবনর্মালিটি আমরা কিছু পেতে পারি, ঠিক আছে। তো এটা একটা গেল। অর হচ্ছে ডিক্রিজ ইন জিএফআর লেস দ্যান 60, যদি ফর মোর দ্যান 3 months পারসিস্ট করে, দ্যাট উই ক্যান কল ইট সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে। এটা হলো ডেফিনেশন। এবার হচ্ছে স্টেজিং। স্টেজিংটা আমরা কিভাবে করি, বাই জিএফআর, ঠিক আছে। জিএফআর অনুযায়ী স্টেজিং যদি বলতে চাস তোরা, একটা হচ্ছে মোর দ্যান 90 যদি হয়, ইজিএফআর ইজ মোর দ্যান 90, জিএফআর মানে কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা যদি মোর দ্যান 90 হয়, আর তার সাথে কি থাকছে, তোর স্ট্রাকচারাল কোনো ড্যামেজ থাকছে না কিডনির, ঠিক আছে। মোর দ্যান 90 হলেও আমরা সিকেডি কেন বলছি সেটা পরে আসছি, ঠিক আছে। যদি মোর দ্যান 90 হয়, দ্যাট ইজ স্টেজ 1, ওকে। ইফ ইট ইজ 60 to 90, বিটুইন 60 to 90, ইট ইজ স্টেজ 2, ঠিক আছে। ইফ ইট ইজ বিটুইন 30 to 60, স্টেজ 3। এবার আমরা 30 to 45 বলি আমরা 3B, আর 45 to 60 বলি 3A, ঠিক আছে। ইফ ইট ইজ বিটুইন 15 to 30, ইট ইজ স্টেজ 4, আর যদি লেস দ্যান 15 হয়, তাহলে এটা হচ্ছে তো স্টেজ 5, বা আমরা কি বলি, এটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু জিএফআর এটা আমরা একটা স্টেজিং করতে পারি। আর একটা কেডিকো লেটেস্ট গাইডলাইনে যেটা তোর স্টেজিং আছে, সেটা হচ্ছে যখন আমাদের কোনো কিডনির গ্লোমেরুলাই বা ইন্টারস্টিশিয়াল ইনজুরি হচ্ছে, তখন কি হচ্ছে, সেখানে প্রোটিন লিকেজ হচ্ছে, ঠিক আছে। উই ক্যান ফাউন্ড প্রোটিন ইন ইউরিন, সেটা আমরা কি বলি, প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়া। তো অ্যাকর্ডিং টু লেভেল অফ অ্যালবুমিন ইউরিয়া, is it less than 30 or between 30 to 300 or more than 300, এটা অনুযায়ী আমরা এটা একটা স্টেজিং করতে পারি। যদি 30 কম হয়, তাহলে আমরা কি বলবো, A1, ওকে। if it is between 30 to 300, it is A2, if it is more than 300, it is A3, ঠিক আছে। তার মানে একটা অ্যালবুমিন ইউরিয়া ওয়াইজ একটা স্টেজিং হচ্ছে, আর একটা হচ্ছে জিএফআর ওয়াইজ, ঠিক আছে। দুটোই আমাদের দেখতে হবে। সো লেটেস্ট কেডিকো গাইডলাইন বলছে দুটোই আমরা দেখব, প্রোটিন ইউরিয়া অ্যান্ড স্টেজিংটা, মানে ইজিএফআর ওয়াইজ যে স্টেজিংটা আছে। আর আগে যেটা বললাম সেটা শুধু ইজিএফআর ওয়াইজ স্টেজ 1 to 5, ঠিক আছে। স্টেজিংটা বোঝা গেল। নাও কামিং টু প্যাথোফিজিওলজি। কি হয়, আগের দিন একেআই প্যাথোফিজিওলজিটা বলেছিলাম তোদের, ঠিক আছে। প্রি রেনাল একেআই কি হয়, ইন্ট্রিনসিক কি হয়, পোস্ট রেনালে কি হয়। এখানে সিকেডি মানে ক্রনিক একটা লং স্ট্যান্ডিং প্রসেস হচ্ছে। সেখানে প্রথমে কি হবে, সাপোজ কোনো একটা ইনসাল্ট হলো ডিউ টু এনি নেফ্রোটক্সিক ড্রাগস অর প্রি রেনাল একেআই, কোনো ইঞ্জুরি হলো। ইঞ্জুরি হলে কি হবে, আমাদের পার কিডনি কত, প্রায় 1 মিলিয়ন নেফ্রনস থাকে, ঠিক আছে। তার মধ্যে কিছু নেফ্রন ড্যামেজ হয়ে গেল। যে নেফ্রনসগুলো ড্যামেজ হয়ে গেল, এবার আমাদের কিডনি কি করবে, বডি উইল অলওয়েজ ট্রাই টু কম্পেনসেট, ঠিক আছে। বডি কি করবে, জিএফআরটা মেনটেন করতে চাইবে। তাহলে কি হবে, যে রিমেনিং যে নেফ্রনসগুলো আছে তাদের কি হবে, হাইপার ফিল্ট্রেশন হবে, হাইপার ফিল্ট্রেশন হবে, আর কি হবে, হাইপারট্রফি হবে, ঠিক আছে। মানে এরা চাইবে, রিমেনিং যে নেফ্রনসগুলো আছে এরা চাইবে যে আমাদের জিএফআরটা ঠিকঠাক থাকুক, তার জন্য এরা হাইপারট্রফি হবে এবং হাইপার ফিল্ট্রেশন হবে, ঠিক আছে। এটা কিভাবে করবে, আগের দিন বলেছিলাম, তো অ্যাফারেন্ট যে আর্টেরিয়ালগুলো রয়েছে সেখানে কি হবে, ডাইলেটেশন হবে, আর ইফারেন্ট যে আর্টেরিয়ালগুলো রয়েছে সেখানে কনস্ট্রিকশন হবে। তাহলে কি হবে, ইন্ট্রাগ্লোমেরুলার যে প্রেশার সেটা মেনটেন থাকবে। ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশার মেনটেন করতে গিয়ে কি হবে, তোর সেখানে কিছু এন্ডোথেলিয়াল ড্যামেজ হবে। কোনো একটা গ্লোমেরুলাসের মধ্যে যদি তোর প্রেশারটা বেড়ে যায়, সেখানে কি হবে, একটা সিয়ার ফোর্স স্ট্রেস হবে, সেখান থেকে কি হবে, কিছু এন্ডোথেলিয়াল ড্যামেজ হবে। এন্ডোথেলিয়াল ড্যামেজ মানে সেখানে একটা ইনফ্লামেটরি প্রসেস হবে, সেখানে সাইটোকাইনস আসবে, আদার ইনফ্লামেটরি মেডিয়েটার্সগুলো আসবে, সেখান থেকে কি হবে, একটা ইনফ্লামেশনের, তোরা জানিস ইনফ্লামেশনের ফেট কি, কোনো একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয়, ফাইনালি সেটা কি হবে, আউটকামটা কি হবে, ফাইব্রোসিস হবে, তাই তো। তাহলে কি হচ্ছে, তোর যে নেফ্রনসগুলো ড্যামেজ হলো সেইগুলো তাদেরকে কম্পেনসেট করতে গিয়ে রিমেনিং নেফ্রনসগুলোর হাইপারট্রফি অ্যান্ড হাইপার ফিল্ট্রেশন হচ্ছে। সেটা করতে গিয়ে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটা বাড়ছে। ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশার বাড়লে সেখানে এন্ডোথেলিয়াল ড্যামেজ হচ্ছে, ইনফ্লামেটরি রিয়াকশন হচ্ছে, ফাইব্রোসিস অ্যান্ড স্কারিং হবে। আলটিমেটলি কি হবে, কিছু কিছু নেফ্রনস
মানে মোস্ট অফ দ্য নেফ্রন যখন একদম অ্যাডভান্স সিকেডি আসবে সেখানে ফাইব্রোসিস অ্যান্ড স্কারিং হয়ে যাবে, তখন কি হবে, জিএফআরটা কমে যাবে। বুঝতে পেরেছিস? তো দ্যাট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। বোঝা গেল এটা? এবার হচ্ছে তোর কিছু ফর্মুলা আছে যে আমরা ইজিএফআর কিভাবে ক্যালকুলেট করি। ককরফট গল ফর্মুলা একটা আছে, একটা এমডিআরডি ফর্মুলা, ঠিক আছে? তো সেই ফর্মুলাগুলো না দেখালে বলা মুশকিল, খুব কমপ্লিকেটেড ফর্মুলা, সেগুলো জাস্ট ওই মনে রাখবি, একটা মনে রাখলেই হবে। ককরফট গল ফর্মুলা অনেক সময় তোদের আসে, তোদের সিনিয়রদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম হলো সেখানেও দিয়েছিল যে হোয়াট ইজ ককরফট গল ফর্মুলা, তো সেইটা একটু লিখতে হবে তোদের। আদারওয়াইজ তোদের ইজিএফআর ক্যালকুলেশনের যে ফর্মুলা আছে সেগুলো জানার দরকার নেই, একটা জানলেই হবে। নেক্সট হচ্ছে তোদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ঠিক আছে? দেখ একেআই যেরকম আমাদের হয়েছিল যে শুধু কিডনিতেই মানে কিডনি রিলেটেড প্রবলেমগুলো ছিল, লাইক মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালিমিয়া, কিছু সোডিয়াম অ্যান্ড ওয়াটার ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স ছিল, এখানে কিন্তু সেরকম হবে না। মানে মোটামুটি তোর সব অর্গানগুলোই ইনভলভমেন্ট হয়। ফার্স্ট অফ অল হচ্ছে তোর ওয়াটার অ্যান্ড সোডিয়াম হোমিওস্ট্যাসিস, এখানে ডিস্টারবেন্সেস হবে। কি হবে, যদি তোর জিএফআর কমে যায় তাহলে কি হবে, সেখানে আমরা যে অ্যামাউন্ট অফ সল্ট আমরা ইনটেক করছি সেটা প্রপারলি এক্সক্রিট হবে না। তার মানে কি হচ্ছে, কিছুটা অ্যামাউন্ট অফ সল্ট রিটেনশন হচ্ছে, ঠিক আছে? আর ইজিএফআর কমে যাওয়ার জন্য সেখানে কি হবে, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে। অল দিস লিডস টু হাইপারটেনশন। সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হলে কি হবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম এক্সপ্যানশন হবে, সেটা এক্সপ্যানশন হলে কি হবে, হাইপারটেনশন হবে, প্রেশার বাড়বে, ঠিক আছে? তাহলে ওয়াটার হোমিওস্ট্যাসিস যেটা হবে, যার জন্য প্রেশারটা বাড়ছে, সেইগুলো কন্ট্রোল করার জন্য আমরা পেশেন্টকে কি অ্যাডভাইস দেবো, সল্ট রেস্ট্রিকশন। তাতেও যদি না হয় তখন উই উইল স্টার্ট লুপ ডায়োটিক্স লাইক ফ্রুসেমাইড, ঠিক আছে? অ্যান্ড সেটা যদি মানে তোর লুপ ডায়োটিক্স দিয়েও যদি সেটা কন্ট্রোল না হয়, দেন উই ক্যান গো ফর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ঠিক আছে? এটা একটা গেল তোর ওয়াটার হোমিওস্ট্যাসিস, মানে কি হচ্ছে, ওয়াটার সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে। তো দেখবি সিকেডি পেশেন্টের ইনএভিটেবলি কি হয়, যে সিকেডি পেশেন্ট থাকলেই সেখানে হাইপারটেনশন থাকবে, ঠিক আছে? তো ইট ক্যান বি ডিউ টু কজ, মানে হাইপারটেনশন সিকেডির একটা কজ হতে পারে, অর অ্যাজ এ কমপ্লিকেশন হতে পারে, মানে সিকেডির একটা কমপ্লিকেশনও হতে পারে, ঠিক আছে? এটা একটা গেল। নেক্সট কি হবে তোর, হাইপারক্যালেমিয়া, মানে পটাশিয়াম মেনলি হচ্ছে হাইপারক্যালেমিয়া দেখি, হাইপোক্যালেমিয়া খুব একটা আমরা দেখতে পাই না। তো হাইপারক্যালেমিয়ার কজ কি, মেটাবলিক অ্যাসিডোসিস হয় সিকেডি, সেখান থেকে একটা হাইপারক্যালেমিয়া হবে। আর কি হচ্ছে, ডিউ টু রেনাল এক্সক্রিশন হচ্ছে না পটাশিয়াম, সেখান থেকে হাইপারক্যালেমিয়া। ইনটেক, আমরা কিছু যেগুলো পটাশিয়াম কন্টেইনিং ফুডস রয়েছে, যার কোনো পি এক্সিস্টিং একটা রেনাল ডিসফাংশন রয়েছে, সে যদি বেশি পটাশিয়াম কন্টেইনিং ফুডস কনজিউম করে, সেখান থেকে একটা হাইপারক্যালেমিয়া হতে পারে। আর কি হবে, কোনো ড্রাগস, নেফ্রোটক্সিক ড্রাগস ইউজ করছি আমরা, এস ইনহিবিটর, এআরবি, কোনো এনসেড হতে পারে, অ্যামাইনো গ্লাইকোসাইডস হতে পারে, সেখান থেকে কি হবে, এটা হাইপারক্যালেমিয়া হতে পারে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে তোর বোন ডিজিজ, মেনলি যেটা তোদের দুটো জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বিএমডি, ঠিক আছে? মানে বোন অ্যান্ড মিনারেল কি ডিসঅর্ডার হতে পারে পেশেন্টের, ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যানিমিয়া, কজেস অফ অ্যানিমিয়া অ্যান্ড হাউ টু ম্যানেজ অ্যানিমিয়া ইন সিকেডি। সো এই যে তোর বোন অ্যাবনর্মালিটি হয়, সেখানে কিভাবে হয় এটা, ঠিক আছে? সাপোজ একটা পেশেন্টের সিকেডি হলে কি হবে, জিএফআরটা কমে যাচ্ছে। জিএফআর কমলে কি হবে, তোর পটাশিয়াম এক্সক্রিশনটা হবে না, তার মানে ফসফেট এক্সক্রিশন হবে না, তাহলে কি হবে, হাইপার ফসফেটেমিয়া হবে, ঠিক আছে? এই হাইপার ফসফেটেমিয়া হলে সেটা আবার দুটো জিনিস করবে। একটা হচ্ছে তোর বোনের যে আমাদের অস্টিওসাইট সেলস রয়েছে, সেই অস্টিওসাইট সেলসকে স্টিমুলেট করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, ঠিক আছে? তাহলে কি হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রিশন হবে, আর অস্টিওসাইট সেলকে স্টিমুলেট করলে সেখান থেকে একটা গ্রোথ ফ্যাক্টর রিলিজ হবে, দ্যাট ইজ কল্ড FGF23, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23, ঠিক আছে? এই অবধি ঠিক আছে? এবার ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর মানে FGF23 কি করবে, তো আমাদের কিডনিতে কি হয়, ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি থেকে অ্যাক্টিভ ভিটামিন ডি3 ফর্মেশন, 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি3 ফর্মেশন হবে, দ্যাট ইজ ক্যালসিট্রায়ল ফর্মেশন হবে। FGF23 উইল ইনহিবিটস দিস ক্যালসিট্রায়ল ফর্মেশন ইন দ্য কিডনি, ঠিক আছে? ক্যালসিট্রায়লের কাজ কি, ক্যালসিট্রায়লের কাজ হচ্ছে সিরামে ক্যালসিয়ামটাকে বাড়ানো। সেটা কিভাবে করবে, জিআই অ্যাবজর্পশন, ঠিক আছে, কিডনি থেকে রিঅ্যাবজর্পশন করবে। কিন্তু যেহেতু এখানে তোর ক্যালসিট্রায়ল ফর্মেশনটা কমে যাচ্ছে, তাহলে কি হবে, বডিতে ক্যালসিয়াম লেভেল উইল বি ডিমিনিশড, ঠিক আছে?
ক্যালসিয়াম কমে গেলে আবার কি করবে, দ্যাট অলসো স্টিমুলেটস প্যারাথাইরয়েড গ্ল্যান্ড টু সিক্রিট পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, এ অবধি বোঝা গেল? মানে তোর জিএফআর কম হচ্ছে, জিএফআর কম হলে ফসফেট এক্সক্রিশন হচ্ছে না, তার জন্য হাইপার ফসফেটেমিয়া হচ্ছে। হাইপার ফসফেটেমিয়া উইল ডু টু থিংস। একটা কি করবে, তোর বনে যে অস্টিওসাইট সেলস রয়েছে, অস্টিওসাইট সেলসটাকে স্টিমুলেট করবে, সেখান থেকে কি বেরোবে, FGF23। আর একটা কি করবে, প্যারাথাইরয়েড, ডিরেক্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করবে। FGF23 উইল ইনহিবিট ক্যালসিট্রায়াল ফর্মেশন ইন দ্য কিডনি। ক্যালসিট্রায়াল ফর্মেশন না হলে কি হবে, সিরাম ক্যালসিয়াম লেভেল উইল গো ডাউন। ক্যালসিয়াম কমে গেলে ক্যালসিয়াম উইল অলসো স্টিমুলেট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড টু সিক্রিট পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, তার মানে কি হলো, আমাদের এখানে পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোনটা বেড়ে গেল। এবার প্যারাথাইরয়েড হরমোন কি করবে, বোন রিজর্পশন করবে। শরীরে ক্যালসিয়াম কম, আমাদের ব্লাডে ক্যালসিয়াম কম, সিরাম ক্যালসিয়াম ইজ লেস, তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি করবে, এর কাজ হলো আমাদের ব্লাডে যাতে ক্যালসিয়ামটা বাড়ে, তার জন্য কোথা থেকে ক্যালসিয়ামটা নেবে, বোন থেকে। ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট উইল রিলিজ ফ্রম দ্য বোন, তাহলে কি হবে, বোনটা কি হবে, রিজর্পশন হবে। ঠিক আছে, ডিউ টু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি দেয়ার ইজ রিজর্পশন অফ বোন। ঠিক আছে, আর একটা FGF23 কাজ হলো ফসফেট এক্সক্রিশন। মানে আলটিমেটলি শুরু যে কোথায় হয়েছিল, যে ইজিএফআর কম বলে ফসফেটটা এক্সক্রিশন হচ্ছে না, তাহলে FGF23 কি করবে, ফসফেট ইউরিনে ফসফেট এক্সক্রিশন করবে। মানে ইউরিনে ফসফেট এক্সক্রিশন করতে গিয়ে এত কিছু জিনিস হলো, তার মধ্যে মাঝখান থেকে বোন রিজর্পশন হয়ে গেল। বোঝা গেল তো, এই প্যাথোফিজিওলজিটা তোদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, ক্যালসিয়াম কেন কমছে, ফসফেট কেন বাড়ছে। ঠিক আছে, ঠিক আছে তো, না আবার বলবো, বেশ পড়িস। আর এটা হলো মানে দুটো আমরা ভাগ করি, যে বোন ডিজিজ যেটা আছে সেটাকে দুটো ভাগ করি। এই এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে হাই বোন টার্নওভার ডিজিজ বলি এটাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে তোর আচ্ছা, এই হাই বোন টার্নওভার ডিজিজের মধ্যে এই যে বোনসে আমাদের যে চেঞ্জেস গুলো হচ্ছে, রিজর্পশন হচ্ছে, তার মধ্যে অনেক সময় কি হয়, সিস্ট ফর্মেশন হয়, আর সেখানে কিছু হেমারেজ হতে পারে। ঠিক আছে, সেটা একটা টার্ম আছে, অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা বলে। ঠিক আছে, দিস ইজ এ ফিচার অফ হাই বোন টার্নওভার ডিজিজ। ঠিক আছে, মানে বোন যে অ্যাবনর্মালিটি হচ্ছে তার মধ্যে আমরা এটা এতক্ষণ যেটা বললাম, দিস ইজ হাই বোন টার্নওভার ডিজিজ, এক নম্বর। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডাইনামিক বোন ডিজিজ অর লো বোন টার্নওভার ডিজিজ। ঠিক আছে, অ্যাডাইনামিক বোন ডিজিজটা এত কমপ্লিকেটেড কিছু নয়। কি হয়, সাপোজ কোনো সিকেডি পেশেন্ট এসছে, তার ক্যালসিয়াম লেভেল কম থাকবে, যে কারণে ক্যালসিয়াম কম হয় সেটা বললাম, তখন আমরা কি করি, পেশেন্টের ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন দিই। ঠিক আছে, এবার দেখা গেছে যদি এই ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্টেশনটা বেশি হয়ে যায়, ঠিক আছে, ডোজটা বেশি হয়ে যায়, বা অনেকদিন লং স্ট্যান্ডিং একটা ক্যালসিয়াম ভিটামিন D3 কম্বিনেশন পেশেন্ট নিচ্ছে, তখন কি হবে, দেয়ার উইল বি সাপ্রেশন অফ পিটিএইচ। ক্যালসিয়াম বেশি থাকলে এটা পিটিএইচকে সাপ্রেস করবে, আর ক্যালসিয়াম কম থাকলে পিটিএইচ স্টিমুলেট করবে। তাহলে পিটিএইচ সাপ্রেশন হলে সেখানে দেখা যাবে এরকম ফ্র্যাজাইল বোন হবে, বোন ফর্মেশন ঠিকঠাক হবে না। ঠিক আছে, দ্যাট লিডস টু বোন ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস অ্যান্ড অল। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাডাইনামিক বোন ডিজিজ। আর একটা কি হয়, অস্টিওম্যালেসিয়া হয়। ঠিক আছে, তার মানে এই তিনটের মধ্যে তোকে যদি বলে যে বোন অ্যাবনর্মালিটি কি হয়, কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, তিনটে ভাগ করে লিখবি, হাই bone turnover disease, low bone turnover disease, that is adynamic bone disease. low bone turnover disease এর মধ্যে দুটো, একটা adynamic bone disease যেটা বললাম ডিউ টু সাপ্রেশন অফ পিটিএইচ, আর একটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস তোদের লিখতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেল। নেক্সট হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হয় কেন হয়, একটা সিকেডি পেশেন্টের অ্যানিমিয়া কেন হতে পারে, যাতে শর্ট নোট আসে যে হোয়াট আর দ্য কজেস অফ অ্যানিমিয়া অ্যান্ড সিকেডি অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস। ঠিক আছে, বল দু একটা কজ বল অ্যানিমিয়ার কজ। আয়রন ডেফিসিয়েন্সি, এরিথ্রোপয়েটিন, অবভিয়াসলি। ঠিক আছে, তো মেনলি হচ্ছে আমরা যেটা দেখি যে তিনটে কারণে হতে পারে। একটা হচ্ছে কি হয়, কিডনি থেকে এরিথ্রোপয়েটিন মানে সিক্রিট হয়, সেটা কি করে বল, বোন আরবিসি ফর্মেশনে সাহায্য করে ইন বোন ম্যারো। ঠিক আছে, তো এরিথ্রোপয়েটিনটা কমে যাবে। ঠিক আছে, সিকেডি পেশেন্টের এরিথ্রোপয়েটিনটা কমে যায়, এক নম্বর। আর কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি হয়। আয়রন ডেফিসিয়েন্সি কেন হবে, সিকেডি পেশেন্টে দেখবি অনেক রকম জিআই অ্যাবনর্মালিটি হতে পারে, তার মধ্যে একটা গ্যাস্ট্রাইটিস হতে পারে, ইউরেমিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। ঠিক আছে, পেশেন্টের তার জন্য কি হবে, তোর ওরাল অ্যাবজর্পশনটা কমে যাবে। ঠিক আছে, তার মানে কি আয়রন অ্যাবজর্পশনটা ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, তার জন্য আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে।
আর কি হয়, ব্লিডিং ম্যানিফেস্টেশন, অ্যাডভান্স সিকেডি পেশেন্টের দেখবে স্টেজ 3 তার নিচে যদি আসে সিকেডি, তখন কি হবে, অনেক রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, ঠিক আছে, জিআই ব্লিড হতে পারে, ঠিক আছে, পাররেক্টাল ব্লিডিং হতে পারে, বা হিমোলাইসিস হতে পারে, বা যে পেশেন্টের ডায়ালিসিস হচ্ছে, ফ্রিকুয়েন্ট পেশেন্টের ব্লাড নিতে হচ্ছে স্যাম্পেলের জন্য, সেখান থেকে কি হবে, একটা আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে পেশেন্টের, ঠিক আছে। তো একটা গেল তোর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, নাম্বার 2 ইজ এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, একটা ক্রনিক ইনফ্লামেশন, যেটা বললাম যে কম্পেনসেটরি মেকানিজম, মানে যেগুলো নেফ্রনগুলো ড্যামেজ হয়ে গেছে তাদেরকে কম্পেনসেট করতে গিয়ে একটা হাইপারট্রফি, হাইপারফিল্ট্রেশন, সেখান থেকে একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। তো ক্রনিক ইনফ্লামেশন হওয়ার জন্য তোরা যখন ফিজিওলজিতে পড়েছিস, আয়রন মেটাবলিজম নিশ্চয়ই পড়েছিস, ঠিক আছে, সেখানে দেখবি হেপসিডিন বলে একটা মলিকিউল ছিল। হেপসিডিনের কাজ কি? হেপসিডিনের কাজ হচ্ছে বডিতে যখন আয়রন স্টোরটা কমে যায় তখন হেপসিডিন লেভেলটা কমে যায়, ঠিক আছে। হেপসিডিন লেভেল কমে গেলে কি হবে, আমাদের যে বডি আয়রন স্টোর রয়েছে, দ্যাট ইজ কল্ড ফেরিটিন, তখন ফেরিটিনটা রিলিজ হবে, ফেরিটিন রিলিজ হয়ে আমাদের বডি আয়রনটা ঠিকঠাক লেভেলে থাকবে, সিরাম আয়রনটা। কিন্তু ক্রনিক ইনফ্লামেশন হলে কি হবে, হেপসিডিন লেভেল উইল গো আপ, ঠিক আছে, হেপসিডিন লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে। তো হেপসিডিন লেভেল বেড়ে গেলে কি হবে, আমাদের যে বডি আয়রন রয়েছে অ্যাজ এ ফর্ম অফ ফেরিটিন, দ্যাট উইল নট রিলিজ ইনটু দ্য ব্লাড অর সিস্টেমিক সার্কুলেশন ফর ইউটিলাইজেশন অফ আরবিসি ফর্মেশন, ঠিক আছে, বোঝা গেল। মানে ক্রনিক ইনফ্লামেশন হলে হেপসিডিন লেভেলটা বেড়ে যাবে, আর হেপসিডিন বেড়ে গেলে সেখান থেকে আমাদের যে ফেরিটিন রয়েছে ইন দ্য ফর্ম অফ স্টোরেজ আয়রন, সেই ফেরিটিনটা ম্যাক্রোফাজ থেকে বেরোবে না, নর্মাল সিরামে আসবে না, দ্যাট ক্যানট বি ইউটিলাইজড ফর আরবিসি ফর্মেশন, ঠিক আছে। তাহলে একটা গেল তোর আয়রন ডেফিসিয়েন্সি, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড হেপসিডিন, এটা গেল, ঠিক আছে। আর একটা যেটা বললাম তোর পোর আয়রন অ্যাবজর্পশন হচ্ছে, ব্লাড লস হচ্ছে, সেগুলো কজ অ্যানিমিয়ার। আর একটা হচ্ছে তোর ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ঠিক আছে, এগুলোও একটা কজ। তো এইগুলো মোটামুটি হচ্ছে তোর আয়রন ডেফিসিয়েন্সি কজ অফ অ্যানিমিয়া, ঠিক আছে। আর একটা কজ হচ্ছে তোর, আর একটা ম্যানিফেস্টেশন হচ্ছে কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন। কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন কি কি হতে পারে, দেখ এখানে যেটা বললাম, এক্সট্রা সেলুলার ভলিউম ওভারলোড হচ্ছে পেশেন্টের, এক্সট্রা সেলুলার ভলিউম ওভারলোড হলে হাইপারটেনশন হচ্ছে, হাইপারটেনশন হলে কি হবে, সিকেডি পেশেন্টের দেখবি মোস্ট অফ দ্য সিকেডি পেশেন্টের হয় ডায়াবেটিক, না হলে হাইপারটেনসিভ, ঠিক আছে। তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন ইজ এ ডিফারেন্ট রিস্ক ফ্যাক্টর, এটা একটা ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ঠিক আছে। এগুলো ছাড়াও সিকেডি রিলেটেড কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে, ঠিক আছে। সেগুলো কি, সেগুলো হচ্ছে হাইপার ফসফেটেমিয়া, যেটা বললাম, ইনক্রিজ লেভেল অফ FGF23, ঠিক আছে, ক্রনিক ইনফ্লামেশন, অ্যানিমিয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাপার্ট ফ্রম কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর, দিজ আর সিকেডি রিলেটেড রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। কি কি কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি হতে পারে বল, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, DCM হতে পারে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, দ্যাট ইজ কল্ড ইউরেমিক পেরিকার্ডাইটিস। ওকে, অনেক সময় দেখবি অ্যাডভান্সড সিকেডি পেশেন্টগুলো আমাদের এতে আসে, এমার্জেন্সিতে আসে, পেশেন্ট একটা চেস্ট পেন নিয়ে আসে, ঠিক আছে। তো আমরা একটা ইসিজি করে দেখলাম যে পেশেন্টের ST সেগমেন্ট এলিভেশন রয়েছে, ঠিক আছে। তার সঙ্গে দেখলাম ট্রপটি করে দেখলাম, ট্রপটিটাও পজিটিভ, কিন্তু পেশেন্ট সিকেডি পেশেন্ট। তাহলে আমরা এটা কি বলবো, পেশেন্ট কি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা ACS হয়েছে, অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়েছে, নাকি এটা অন্য কোনো অ্যাবনর্মালিটি থেকে হতে পারে? তোদের কি মনে হয়? একটা সিকেডি পেশেন্ট চেস্ট পেন নিয়ে এলো, ঠিক আছে, তার সঙ্গে আমরা দেখছি যে ইসিজিতে ST সেগমেন্ট এলিভেশন রয়েছে অ্যান্ড ট্রপটি পজিটিভ, পেতেই পারি সেরকম। তাহলে কি আমরা সেটা EMI লেভেলে ম্যানেজমেন্ট করবো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, নাকি অন্য কিছু ভাববো? দেখ সিকেডি পেশেন্টের যেটা বললাম অ্যাকিউট পেরিকার্ডাইটিস হতে পারে। এবার পেরিকার্ডাইটিসের পেন আর মায়োকার্ডিয়াল ইনফাকশনের যে পেন হয় সেটা তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। কিভাবে ডিফারেন্সিয়েট করব? এমআই বা ACS এর পেন কীরকম হয়? রেট্রোস্টার্নাল হবে, কম্প্রেসিং অর ক্রাসিং পেন হবে, ঠিক আছে। আর কি হবে? রেডিয়েশন হবে। কোথায় কোথায় রেডিয়েশন হতে পারে? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে, নেকে হতে পারে, আর্মে হতে পারে, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড কিছু সিমটমস থাকবে, প্যালপিটেশন, সিঙ্কোফ, ঠিক আছে, সোয়েটিং, এগুলো থাকবে। কিন্তু এগুলোর সঙ্গে তুই অ্যাকিউট পেরিকার্ডাইটিসের পেন কিভাবে ডিফারেন্সিয়েট করবি? ঠিক আছে, অ্যাকিউট পেরিকার্ডাইটিসের যে পেনটা হবে, পেশেন্টকে তুই যদি বলিস যে লাইং ডাউন পজিশনে শুয়ে পড়তে, তাহলে পেনটা কি হবে?
বল বাড়বে ডিউ টু ইনক্রিজ সারফেস এরিয়া অফ, মানে যে কন্ট্যাক্টে থাকছে কন্ট্যাক্ট এরিয়াটা বেশি হচ্ছে তার জন্য অ্যাকিউট পেরিকার্ডিটিসের পেন উইল ইনক্রিজ। বাট ইফ ইউ আস্ক দ্য পেশেন্ট টু সিট অ্যান্ড লিন ফরওয়ার্ড, দ্য পেশেন্ট পেন উইল বি সাবসাইডেড। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট টু ক্লিনিক্যালি কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। আর একটা যেটা বললাম, ট্রোপোনিন বা কার্ডিয়াক বায়োমার্কার্সগুলো পজিটিভ। সিকেডি পেশেন্টের নর্মালি কার্ডিয়াক বায়োমার্কার্স পজিটিভ আসতে পারে। ঠিক আছে, ট্রোপোনিন টি আর ট্রোপোনিন আই এগুলো পজিটিভ আসতে পারে। তো এটা আমরা এ করার জন্য কি করব, সিরিয়াল মেজারমেন্ট করব বা মানে অন্য যেগুলো আমাদের বায়োমার্কার্স রয়েছে সেগুলো দেখব। আর একটা যেটা বললাম, এসটি সেগমেন্ট এলিভেশন আছে, তো অ্যাকিউট পেরিকার্ডাইটিসে এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে, আর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনেও এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে। ডিফারেন্সিয়েশন কি, যদি তোর অ্যাকিউট পেরিকার্ডাইটিসের জন্য এসটি সেগমেন্ট এলিভেশন হয়, দ্যাট উইল বি কনকেভ আপওয়ার্ড। ঠিক আছে, এরকম হবে কনকেভ আপওয়ার্ড। আর যদি এএমআই এর জন্য হয়, দ্যাট উইল বি কনভেক্স আপওয়ার্ড। বুঝতে পেরেছিস তো? তার সঙ্গে এএমআই এর জন্য এসটি সেগমেন্ট এলিভেশন হলে উল্টো দিকের যে লিডসগুলো রয়েছে সেখানে রেসিপ্রোকাল ডিপ্রেশন থাকবে, এসটি ডিপ্রেশন, কিন্তু অ্যাকিউট পেরিকার্ডাইটিসে সেগুলো হবে না। যাই হোক, ইসিজি ক্লাসে তোদের এগুলো আরো ভালোভাবে মানে ডিটেলসে পড়ানো হবে। আমি জাস্ট এখনই বললাম যে তোর যদি একটা চেস্ট পেন নিয়ে আসে সিকেডি পেশেন্ট, তাহলে কিন্তু এগুলো তোদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইট ক্যান বি ডিউ টু ইউরেমিক পেরিকার্ডাইটিস। আর কি পাবো আমরা, ইউরেমিক পেরিকার্ডাইটিস যদি হয় সেখানে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব একটা পেতে পারি। তাহলে সেটা প্লুরাল রাবের সঙ্গে ডিফারেন্সিয়েট কিভাবে করব, পেশেন্টকে ব্রেথ হোল্ড করতে বলতে হবে। শ্বাস বন্ধ করলেও কিন্তু পেরিকার্ডিয়াল রাব যেটা আছে দ্যাট উইল কন্টিনিউ। ঠিক আছে, কিন্তু প্লুরাল রাব যদি হয় দ্যাট উইল সাবসাইড। ঠিক আছে, বোঝা গেল? সো দিজ আর কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে, আর কি ম্যানিফেস্টেশন হতে পারে, ডার্মাটোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন হতে পারে। কেন হবে, কি হয় ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, প্লুরাইটিস হয়, ইনট্রাক্টেবল ইচিং হবে। ঠিক আছে, সেটা একটা জিনিস মনে রাখবি, দিস অনেক সময় তোদের এমসিকিউ আছে, দিস ইচিং অর উইল নট সাবসাইড বাই ডায়ালাইসিস। ঠিক আছে, পেশেন্টের কোনো সিকেডি পেশেন্টের যেগুলো ইচিং হচ্ছে, মানে বাকি ম্যানিফেস্টেশনগুলো কমে গেলেও, ক্লিনিক্যাল ফিচার্সগুলো কমে গেলেও ইচিং কিন্তু সাবসাইড করে না। ঠিক আছে, এটা মনে রাখবি। আর কি হতে পারে, দেখ অনেক সময় আমরা যে ক্যালসিয়ামের কথা বললাম, যে ক্যালসিয়াম কম থাকে বলে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই, বা হাইপার ফসফেটিমিয়া হয় বলে আমরা কিছু ফসফেট বাইন্ডার দিই। ফসফেট বাইন্ডারের নাম বল একটা, ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডার ইজ ক্যালসিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, সেখানেও ক্যালসিয়াম থাকে। এই যে হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আমরা দিচ্ছি, তখন কি হয়, সেগুলো অনেক সময় তোর ইন্ট্রাভাস্কুলার ক্যালসিফিকেশন হয় বা সফট টিস্যু ক্যালসিফিকেশন হয়। ঠিক আছে, তো এই সফট টিস্যু ক্যালসিফিকেশনগুলো হলে সেখানে কি হবে, ইসকেমিক নেক্রোসিস অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস টিস্যু। ঠিক আছে, স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস টিস্যুর ইসকেমিক নেক্রোসিস হবে, দ্যাট ইজ কল্ড বল ক্যালসিফাইল্যাক্সিস। ক্যালসিফাইল্যাক্সিস আমরা বলি। সো দিজ আর ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে, এটা হতে পারে। আর কি কি ম্যানিফেস্টেশন হতে পারে বল, হেমাটোলজিক্যাল বলেছি অ্যানিমিয়া, আর কিছু ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। ঠিক আছে, কীরকম ব্লিডিং হয়, পেশেন্টের এই যে পেশেন্টের একটা ইউরেমিক যে তোর সিমটমস আছে, সেখানে ক্রনিক একটা ইনফ্লামেশন হচ্ছে, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি হতে পারে, মানে কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাবনর্মালিটি হওয়ার জন্য সেখানে কিছু ব্লিডিং হতে পারে। দ্যাট ক্যান বি জিআই ব্লিড অর গাম ব্লিড অর এনি কাইন্ড অফ পিআর অর পারভেজানাল ব্লিড। ঠিক আছে, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। বেশ, আর কি কি ম্যানিফেস্টেশন হয় বল, সিএনএস। ঠিক আছে, সিএনএস কি কি ম্যানিফেস্টেশন হতে পারে, একটা পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, আর একটা কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাবনর্মালিটি হতে পারে। সিএনএস অ্যাবনর্মালিটির মধ্যে তোরা জানিস, যেটা ইউরেমিক যদি এনসেফ্যালোপ্যাথি হয়, সেখানে কি হবে, পেশেন্ট রেস্টলেস হবে, অ্যাস্টেরেক্সিস উইল বি দেয়ার, কোমা, কনভালশন হতে পারে। ঠিক আছে, আর পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে মনে রাখবি, পেরিফেরাল নিউরোপ্যাথি ডিউ টু সিকেডি যেটা হয়, সেটা মেনলি হচ্ছে সেন্সারি হবে, ডিস্টাল মোটর মানে ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বস ইনভলভ করবে, অ্যান্ড লোয়ার লিম্ব ইনভলভমেন্ট ইজ মোর দ্যান আপার লিম্ব। ঠিক আছে, মানে পেরিফেরাল নিউরোপ্যাথি মেনলি হচ্ছে সেন্সারি হবে, ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বস উইল বি অ্যাফেক্টেড, অ্যান্ড লোয়ার লিম্ব ইজ অ্যাফেক্টেড মোর দ্যান দ্য আপার লিম্ব। ঠিক আছে, কি নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট, টিংলিং, বার্নিং সেন্সেশন হতে পারে, প্যারাস্থেসিয়া হতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা বলে রেস্টলেস লেগ সিনড্রোম। হোয়াট ইজ রেস্টলেস লেগ সিনড্রোম, সিকেডি পেশেন্টের কি হয়, পেশেন্ট ইজ মানে পেশেন্টের মনে হয় একটা যে ডিসকমফর্ট সেন্সেশন ইন দ্য লোয়ার লিম্ব, প্যারাস্থেসিয়া যেটা আমরা বলি। ঠিক আছে, তার জন্য কি করবে, পেশেন্ট কন্টিনিউ লেগ মুভমেন্ট করবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড রেস্টলেস লেগ সিনড্রোম। দিস ইজ এ পার্ট অফ
পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে। সো রেস্টলেস লেগ সিনড্রোম ইজ সিন ইন সিকেডি। আর কি হতে পারে কিছু জিআই ম্যানিফেস্টেশন, যেগুলো তোদের বললাম, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, আপার জিআই ব্লিডিং হতে পারে, কনস্টিপেশন ডিউ টু ক্যালসিয়াম অ্যান্ড আয়রন সাপ্লিমেন্টেশন, যেগুলো সিকেডি পেশেন্ট হয় আমরা ইউজুয়ালি কী করি, ক্যালসিয়াম আয়রন এগুলো দিই, তাহলে সেখান থেকে কী হবে, পেশেন্টের একটা কনস্টিপেশন হতে পারে। দিজ আর জিআই ম্যানিফেস্টেশন। তাহলে মোটামুটি সবগুলো কভার হলো। একটা হচ্ছে জিআই বললাম, ঠিক আছে, হেমাটোলজিক্যাল বললাম, আর তোর বোন অ্যাবনর্মালিটি যেগুলো হয় সেগুলো বললাম, আর হচ্ছে তোর সিএনএস অ্যাবনর্মালিটি, মোটামুটি এইগুলো। আর তোর হোমিওস্ট্যাসিস, সোডিয়াম অ্যান্ড ওয়াটার হোমিওস্ট্যাসিস, ঠিক আছে, এই কটা মনে রাখলেই হবে। তার মধ্যে শর্ট নোট আছে তোদের, স্টেজিং বললাম, বোন মিনারেল ডেন্সিটি যে প্রবলেমগুলো হচ্ছে, অ্যাবনর্মালিটি হচ্ছে, সেগুলো আসতে পারে, অ্যানিমিয়া ইন সিকেডি, এগুলো হচ্ছে তোদের শর্ট নোটের জন্য। আর লং কোশ্চেন আসতে পারে ডেফিনিশন, প্যাথোফিজিওলজি, স্টেজিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে।